যেটা আসে এক ন্যারো ডিসিপি ডিসি দুটো একটা মেন যেটা টার্ম সেটা হচ্ছে ডিসিপি ডাইনামিক কম্প্রেশন প্লেট, ঠিক আছে। ডাইনামিক কম্প্রেশন প্লেট এটার এবার অনেক রকম ভ্যারিয়েন্ট হয়। একটা হয় হচ্ছে তোর ন্যারো ডিসিপি, ব্রড ডিসিপি, স্মল ডিসিপি, আচ্ছা এবার তোদের দেখাই। দিস ইজ স্মল ডিসিবি, ঠিক আছে। এটা হচ্ছে স্মল ডিসিবি। মোস্ট কমনলি যেটা ইউজ করা হয় এটা একটা প্লেটের যেগুলো পার্টস হয় তোদের মেনলি জানতে হবে যে অনেক একটা হোল্ড মানে অনেকগুলো মাল্টিপল হোলস থাকে, ঠিক আছে, দুটো এন্ড থাকে, ঠিক আছে, এরকমই একটা ব্যাপার। এটা রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে থাকে, ঠিক আছে। আর তোর যেটা ইনফিরিয়র পার্ট একটা কার্ভেচারের মতো থাকে, এটাই হচ্ছে টুয়ার্ডস দ্য বোন সারফেসে হচ্ছে তো ইয়ে হবে কার্ভেচারটা। এই যে দেখ এটা একটা রয়েছে, দেখ এখানে একটা এরকম একটা রয়েছে, ঠিক আছে। এটা রয়েছে, এটাই হচ্ছে বোন সারফেসে এইটা লাগছে। যদি আমি এভাবে দেখাই, ঠিক আছে, সাপোজ মোস্ট কমনলি রেডিয়াস ফ্র্যাকচারে, ঠিক আছে, শ্যাফট রেডিয়াস ফ্র্যাকচার, তখন আমরা এই বোন কার্ভেচারটা ওখানে পড়ছে, ঠিক আছে। তার যেটা করা হয় সেটা হচ্ছে ফ্র্যাকচার যেটা রয়েছে ফ্র্যাকচার লাইন, সেই ফ্র্যাকচার লাইন থেকে উপরে আর নিচে মানে ডিস্টালি আর প্রক্সিমালি 3 হোল মিনিমাম থাকতেই হবে, তবেই আমাদের ফিক্সেশন করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে 7 হোল একটা ডিসিপি রয়েছে, স্মল ডিসিপি। কমনলি যেখানে যেখানে ইউজ করা হয় কোথায়, রেডিয়াস শ্যাফট ফ্র্যাকচার, আলনা শ্যাফট ফ্র্যাকচার, ঠিক আছে, এগুলোতে ইউজ করা হয়। সব থেকে বেশি ফোর আর্মের বোন ফ্র্যাকচারগুলোতেই করা হয়। তাছাড়া কখনো কখনো তোর এনে কোথাও আমরা বোন গ্রাফট দিচ্ছি, সেই বোন গ্রাফটকে হোল্ড করার জন্য, লাইক হিউমেরাসের ফ্র্যাকচার রয়েছে, সেখানে অনেক সময় হিউমেরাস শ্যাফট ফ্র্যাকচারে নন ইউনিয়নের রিস্ক থাকে, তো ওখানে বোন গ্রাফট দিয়ে বোন গ্রাফটটা পড়ে যাতে না যায়, তখন ওখানে আমরা এটাকে ব্রিজের মতো ওখানে লাগিয়ে দিতে পারি। মেইনলি যেটা করবি সেটা হচ্ছে রেডিয়াস শ্যাফট, আলনার শ্যাফট ফ্র্যাকচার, এগুলোতেই লাগে, ঠিক আছে। আরেকটা হয় ভেরি স্মল ডিসিপি, এর থেকেও পাতলা হয়, ঠিক আছে, এর থেকেও একটু পাতলা হয়, সেটা হচ্ছে পেডিয়াট্রিক বোনগুলো ফ্র্যাকচার ইউজ করা, ঠিক আছে। ওটা এখানে নেই সেটা। আচ্ছা, দিস ইজ ন্যারো ডিসিপি, ঠিক আছে। ডিফারেন্সটা কি, স্মল ডিসিপি থেকে এর উইথটা বেড়ে গেছে, দেখ, ঠিক আছে, উইথটা বেড়ে গেছে। তো এটা হয়ে গেল স্মল ডিসিপি, এটা হয়ে গেল ন্যারো ডিসিপি। কম্পারেটিভলি যে বোনগুলোর উইথ বেশি আছে, ফর এক্সাম্পল রেডিয়াস আলনার থেকে উইথ বেশি কার হিউমেরাসের রয়েছে, টিবিয়া রয়েছে, সেখানে আমরা এইসব টিবিয়া শ্যাফট বা হিউমেরাস শ্যাফটের ফ্র্যাকচারে আমরা ন্যারো ডিসিপি ইউজ করতে পারি, ঠিক আছে। এগুলো করা যেতে পারে। প্লেটের মেকানিজমটা পরে আসছে, বুঝে নিয়ে। দিস ইজ ব্রড ডিসিপি। আরও যেগুলো হোয়াইট বোন, ঠিক আছে, আরও হোয়াইট বোন লাইক ফিমারের ক্ষেত্রে সামটাইমস টিবিয়া করা যেতে পারে, কিন্তু ফিমারে সব থেকে বেশি এটা আসছে মানে ইউজ করা হয়। ইউটির ডিফারেন্সটা দেখ তুই বাকি ন্যারো ডিসিপির সাথে কম্পেয়ার কর। এখানে হোলসগুলোর অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছিস, দিস ইজ জিগজ্যাগ প্যাটার্ন। ওয়াই? বেটার হোল্ড, বেটার অ্যাঙ্কারিং, ঠিক আছে। টু দ্য বোথ কর্টিসেস। যখন আমরা ড্রিল করি বাইল্যাটারাল কর্টেক্স আমরা ড্রিল করি, ঠিক আছে। বাইল্যাটারাল কর্টেক্স ড্রিল করার পরে যদি জিগজ্যাগ প্যাটার্ন থাকে তাহলে অ্যাঙ্কারিংটা বেটার থাকবে। যেহেতু ফিমার অনেকটা ওয়াইড বোন, ওর একটা অ্যান্টিরিয়র বোয়িং রয়েছে, তাই হোল্ড হওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফিমারের অনেক ডিস্ট্রাকশনের চান্স থাকে, ওই জন্য আমরা এরকমই একটা মেকানিজমে বিল্ড করা হয়েছে। দিস ইজ ব্রড ডিসিপি। আচ্ছা, এদের বাইরে আরেকটা রকমের প্লেট রয়েছে, এটা ডিসিপি না, এটা একদম ডিফারেন্ট। দিস ইজ কল্ড রিকনস্ট্রাকশন প্লেট, ঠিক আছে। স্মল ফর্মে আমরা বলি রেকন প্লেট। এটা ইট ক্যান বি ইউজড ইন এনি ফ্র্যাকচার, ঠিক আছে। মানে যেখানে ধরে নে কোনো পেশেন্টের যেই বোর্ডটা রয়েছে সেই বোর্ডের কন্ট্যুরটা আমরা ম্যাচ করতে পারছি না, কারণ এগুলো বেন্ড করা খুব মুশকিল, হাইলি ভিজিবল, ঠিক আছে। রেকন কিন্তু দেখ অলরেডি এটা বেঁকিয়েছে এখানে, এর কিন্তু কন্ট্যুর আমরা দেখাতে পারি, ঠিক আছে। ও ম্যালিয়েবল অনেকটা। আমরা এখানে কন্ট্যুর ম্যাচ করাচ্ছি। ফর এক্সাম্পল যদি সবথেকে ইজি উদাহরণ দিই, ক্লাভিকল কিরকম এস শেপ, এস শেপ, আমরা এটাকে একটা ল্যাটারাল বেন্ডার বা এফ বেন্ডার বলে একটা সিস্টেম হয়, আমরা এইভাবে দেখিয়ে, ঠিক আছে, যাতে আমরা ফর এক্সাম্পল ওলিক্রানন ফ্র্যাকচার দেখাতে পারবো। জাস্ট এই জায়গাটাতে এইভাবে বেঁকিয়ে ওলিক্রানের সাথে এটাকে অ্যালাইনমেন্ট করবো, ঠিক আছে। তারপর কি ওর মুভমেন্ট করতে হবে? হ্যাঁ, আমরা সেই হিসাবে কন্ট্যুরের সাথে কি যেটাকে বলা হয় থাকে আমরা বলি বাট্রেস। বাট্রেস শব্দটা মানে হচ্ছে টু ফলো দ্য কন্ট্যুর অফ দ্য বোন, ইউ আর বেন্ডিং দ্য প্লেট অ্যাজ পার দ্য কন্ট্যুর, ঠিক আছে। বোনের কন্ট্যুর এস শেপড হোক, ওয়াই শেপ যাই থাকুক, আমরা সেই কন্ট্যুরে বেন্ড করে সেই প্লেটটাকে ওর উপরে অ্যালাইনমেন্ট করে লাগাচ্ছি,
এবং আমরা ড্রিল করে ফিক্সেশন করছি, ঠিক আছে? দিস ইজ কল রিকনস্ট্রাকশন। ওই জন্য রিকনস্ট্রাকশন, যে কোনো ফ্র্যাকচারে ও রিকনস্ট্রাকশন করে ওই বোনের স্ট্রাকচারটাকে তৈরি করার জন্য। ফ্র্যাকচার হওয়ার পর ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্টটাকে আমরা ফেরত এনে আমরা এটা দিয়ে ওই ডিসপ্লেসমেন্টটাকে কারেক্ট করে ওটাকে আমরা হোল্ড করে রাখছি। সো দিস ইজ কল রিকনস্ট্রাকশন। এর ইউটিলিটিটা কি? কারণ রিকনস্ট্রাকশন কেন? ধরেন কোনো ফ্র্যাকচার ভেঙে যাওয়ার পরে কি হয়, ওর পেরিঅস্টিয়াম স্ট্রিপ অফ হয়ে যাচ্ছে। পেরিঅস্টিয়াম হচ্ছে যে কোনো বোনের মেজর ব্লাড সাপ্লাইয়ের অংশ। এবার যদি পেরিঅস্টিয়াম স্ট্রিপ অফ হয়, ওর ব্লাড সাপ্লাই টু দ্য বোন অলসো ডিসরাপ্ট হচ্ছে, নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে ব্লাড যাচ্ছে না। তো আলটিমেটলি যেটা ব্লাড সাপ্লাইয়ের অভাবে যেটা হয় নন ইউনিয়ন হয়ে যায়। তো আমরা চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যে কোনো এদের ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বোনের যেটা পেরিঅস্টিয়াল ব্লাড সাপ্লাই সেটা আমরা প্রিজার্ভ করার। তো পেরিঅস্টিয়াল ব্লাড সাপ্লাই প্রিজার্ভ করতে গেলে অনেক সময় কি হয়, এই যে প্লেটগুলো এগুলো এত রিজিড ফিক্সেশন হয়, এরা যখন পেরিঅস্টিয়াম মানে বোনের যে পেরিঅস্টিয়ামের উপর যখন বসে তখন পেরিঅস্টিয়ামের উপর যথেষ্ট কম্প্রেশন বিল্ড করে, এই ডাইনামিক কম্প্রেশন। তো তাতে পেরিঅস্টিয়াল ব্লাড সাপ্লাই একটু হলেও ডিসরাপশন হয়। তো আমরা যখনই যে কোনো ফ্র্যাকচার কারেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে, ফ্র্যাকচার কারেক্ট করার যখন চেষ্টা করবো আমরা মানে এটাই মাথায় রাখতে হবে যে আমরা অ্যাজ মাচ অ্যাজ স্মল অ্যামাউন্ট অফ পেরিঅস্টিয়াম যাতে আমরা স্ট্রিপ অফ করি, ঠিক আছে? মানে যখনই আমরা বোন ফ্র্যাকচার রিডিউস করে আমরা যখন হোল্ড করার চেষ্টা করছি প্লেট দিয়ে, তখন আমরা যেইটুকুনি আমাদের দরকার তার থেকে বেশি আমরা পেরিঅস্টিয়াম উড়াবো না। ধরে এই সার্ফেসে পেরিঅস্টিয়াম উড়াবো, আমরা যদি পুরো এন্টায়ার সার্ফেসে পেরিঅস্টিয়াম স্ট্রিপ অফ করে প্লেট বসাই, তাহলে কিন্তু ওই জায়গাটা প্লেট বসে কম্প্রেশনও হতে পারে, কিন্তু ইউনিয়ন হতে অনেক দেরি হবে, ঠিক আছে? তো এটা অনেক সময় সার্জনদের ক্ষেত্রে খুব বড় চ্যালেঞ্জ হয়। তো আমরা দরকার তো হয় পেরিঅস্টিয়াম স্ট্রিপ অফ করতে। এর আরেকটা মডিফিকেশন বেরিয়েছে, যেটা তোদের কাছে সেখানে প্লেট নেই, সেটাকে বলা থেকে এলসিডিসিপি। এই ডিসিপিরই একটা ভ্যারিয়েন্ট, লো কন্ট্যাক্ট ডাইনামিক কম্প্রেশন প্লেট, ঠিক আছে? লো কন্ট্যাক্ট কি? এই যে আছে, এই যে প্লেটটা দেখছিস, এই প্লেটের এখানে এখানে ছোট ছোট গ্রুভ হয় ওদের, ঠিক আছে? মানে এই প্লেটের এই দুটো হোলের মাঝে এইখানে ল্যাটারালি বা মিডিয়ালি একটা গ্রুভ হয়। সেই গ্রুভগুলো হচ্ছে কি বলতো, যখন বোনের উপর এই প্লেটের হোলগুলো বসছে, ওই গ্রুভটা কিন্তু উপরে থাকছে, মানে বোনের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকছে না, লো কন্ট্যাক্ট। তাতে কি হচ্ছে, পেরিঅস্টিয়াল ব্লাড সাপ্লাইটা কম্প্রেশন করছে না, পেরিঅস্টিয়াল ব্লাড সাপ্লাই প্রিজার্ভ থাকছে। সো ওই প্লেটগুলো কম্পারেটিভলি বেটার ফর ইউনিয়ন। মানে দাদা গ্রুপটা কোথায় থাকে? গ্রুভগুলো থাকে আছে এরকম সাইডে, ঠিক আছে? এখানে গ্রুভগুলো থাকে। আচ্ছা। এই রেকনের ক্ষেত্রে দেখ, রেকনের ক্ষেত্রে সেই গ্রুভটা আছে। রেকনের এটাই ইউটিলিটি, রেকনে এই গ্রুভগুলো রয়েছে। এ কিন্তু লো কন্ট্যাক্টেই থাকে। কখনো কিন্তু রেকন প্লেটে আমরা রেকন বসানোর পর রেয়ারলি আমরা কোনো ফ্র্যাকচারে নন ইউনিয়ন দেখেছি, কিন্তু স্মল ডিসিপি বসিয়ে কিন্তু আমরা নন ইউনিয়ন দেখেছি, ন্যারো ডিসিপি বসিয়ে নন ইউনিয়ন দেখেছি, কারণ এরা প্রচন্ড রিজিড ফিক্সেশন। এর ক্ষেত্রে সেটা হয় না। এই লো কন্ট্যাক্টের জন্য পেরিঅস্টিয়ামটা বেঁচে যায়, পেরিঅস্টিয়াল ব্লাড সাপ্লাইটা প্রিজার্ভ থাকে। ওরকমই এলসিডিসিপিও হয়। এবার রেকনের ব্যাপারটা কি, রেকন হচ্ছে কম্প্রেশনটা সেই লেভেলে করে না, ও জাস্ট মোস্ট কমনলি ব্রিজ আর কন্ট্যুরটা মেনটেন করতেই হেল্প করে। কিন্তু আমাদের তো কখনো কখনো কম্প্রেশনও দরকার, আবার পেরিঅস্টিয়াল সাপ্লাইও প্রিজার্ভ করতে হয়। তো তখন আমরা ওই জন্যই মডিফিকেশনটা এসছে এলসিডিসিপিটা, ঠিক আছে? এই হচ্ছে তোদের প্লেটের ব্যাপার। এটা বলি কম দেখ, তোদের মেনলি চারটা নামগুলো জেনে না। নিউট্রালাইজেশন মোড, মানে প্লেটের মেকানিজম, আমরা প্লেট একটা বসানোর পর বিভিন্ন মেকানিজমে প্লেটকে ইউজ করতে পারি, মানে ওভার দ্য ফ্র্যাকচারসে। নিউট্রালাইজেশন মোড, বাট্রেস মোড, ব্রিজ মোড অ্যান্ড কম্প্রেশন মোড, ঠিক আছে? সিম্পল উদাহরণ দিই, ধরে নে একটা পেশেন্টের ফ্র্যাকচার হয়েছে মিডশাফট টিবিয়া বা মিডশাফট রেডিয়াসে হয়েছে, প্রচন্ড কমিউনিউশন মানে হচ্ছে গুঁড়ো গুঁড়ো, ঠিক আছে? একেবারে অনেকগুলো মাল্টি ফ্র্যাগমেন্ট হয়েছে। তো এবার ওই পেশেন্টের যদি তুই ফ্র্যাকচার সাইট এরকমভাবে অ্যাপোজ করতে চাস, তাহলে সেই গুঁড়োগুলো মাঝখান থেকে বেরিয়ে চলে যাবে, তাহলে বোন শর্টেনিং হয়ে যাচ্ছে, পেশেন্টের হাত ছোট হয়ে যাবে, পা ছোট হয়ে যাবে। তো সেখানে তুই বেশি কম্প্রেশনে অ্যাপ্লাই করতে পারবি না। তখন আমরা ইউজ করি নিউট্রালাইজেশন, মানে একটা প্লেটের সেন্টারে হোল্ড করি, জাস্ট প্লেটটাকে ওই ফ্র্যাকচার সাইটে হোল্ড করার জন্য, যাতে বোনটা সরে না যায়। দিস ইজ কল নিউট্রালাইজেশন, ঠিক আছে? বলতাম না স্যার, সেন্ট্রালে মেকানিজম আছে নিউট্রালাইজেশন, বাট্রেস, ব্রিজ আর কম্প্রেশন, ঠিক আছে? এবার নিউট্রালাইজেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট প্লেটটা বোনের উপর বসছে, আর কিছু কাজ করছে না, হোল্ড করছে দুটো প্রক্সিমাল আর ডিস্টাল ফ্র্যাগমেন্ট, ফ্র্যাকচার লাইন প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট ডিস্টাল ফ্র্যাগমেন্টকে হোল্ড করে রাখছে যাতে ওর নড়ে না যায়। দিস ইজ নিউট্রালাইজেশন। আচ্ছা, তারপরে হচ্ছে তো ব্রিজ হচ্ছে হালকা কম্প্রেশন করা হচ্ছে, ফ্র্যাগমেন্ট গুলো যে আছে ওখানে কমিউনিউশন হয়েছে মাঝখানে গুলো, সেই কমিউনিউশন গুলো যাতে বেরিয়ে না যায় সেজন্য হালকা কম্প্রেশন করে এই ফ্র্যাগমেন্ট গুলোকে ওই দুটো প্রক্সিমাল ডিস্টাল ফ্র্যাগমেন্টের মাঝে অ্যাপোজ করে দেওয়া হচ্ছে। দাদা তাহলে নিউট্রালাইজেশন যেটা আছে ওটা কি কম্পিউটারে ইউজ করতে পারবো না, নিউট্রালাইজেশন শুধুমাত্র হচ্ছে তুই যে দুটো ফ্র্যাগমেন্ট আছে ওই দুটোকে জাস্ট হোল্ড করছিস, আর কিছু করছিস না, আচ্ছা ঠিক আছে?
নিউট্রালাইজেশন ওই জিনিসটাই। আর ব্রিজ যেটা, ব্রিজ আর নিউট্রালাইজেশন অলমোস্ট সেম, কিন্তু ব্রিজের ব্যাপারটা হচ্ছে ব্রিজে হালকা একটু কম্প্রেশন বিল্ড করা হচ্ছে যাতে তোর ফ্র্যাগমেন্টগুলো সরে না যাচ্ছে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাট্রেস নোড। বাট্রেস যেটা বললাম, বাট্রেস হচ্ছে সিমিলারলি কোনো একটা বোন যা আছে সেই বোনের কন্ট্রোল অনুযায়ী। ঠিক আছে। কন্ট্রোল কি করে ম্যাচ, ফর এক্সাম্পল উদাহরণ দিই প্রক্সিমাল টিবিয়া, খুব ভালো উদাহরণ। প্রক্সিমাল টিবিয়ার উপরে ফ্র্যাকচার রয়েছে, তার কন্ডাইলার ফ্র্যাকচার রয়েছে ধরে নে, বা তার একটু নিচে প্রক্সিমাল শ্যাফট আর এই ফিবুলার যে নেকের ওখানটা কাছাকাছি লেভেলের ফিবুল ইয়ে তো টিবিয়াতে ফ্র্যাকচার রয়েছে, তখন আমরা কি করি, প্রক্সিমাল টিবিয়া প্লেট হয়, ফর এক্সাম্পল দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি বাট্রেস প্লেট। এটা এক রকমের বাট্রেস প্লেট। কেন, দেখ এর কন্ট্রোলটা ম্যাচ করছে প্রক্সিমাল টিবিয়ার সাথে, তুমি বসাসো এইভাবে প্রক্সিমাল টিবিয়ার কন্ডাইলার সাথে ম্যাচ করছে, ঠিক আছে। দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি বাট্রেস প্লেট। আর যে কোনো প্লেটকে বাট্রেস মোডেও দেওয়া যেতে পারে, ওই কন্ট্রোলটাকে ম্যাচ করে আমি শুধুমাত্র এটাও কি তাহলে ফোল্ড করা হবে? হ্যাঁ, এটা ফোল্ড করা যাবে, এটা অলরেডি ফোল্ড করা দিস প্রিভেন্টিং, ঠিক আছে। ক্ল্যাভিকলেরও অ্যাকচুয়ালি প্রিভেন্টিং প্লেট পাওয়া যায়, আমরা ব্যাকাই ঠিকই রেকন প্লেটকে, কিন্তু রেকনই ক্ল্যাভিকলের মতো বেন্ড করে পাওয়া যায় কোম্পানি বানায়, ঠিক আছে। ওগুলো বাট্রেস প্লেট সব। প্রক্সিমাল টিবিয়া, ডিস্টাল ফিমার, প্রক্সিমাল ফিমার, এগুলো হচ্ছে মানে ক্লোজ টু জয়েন্ট যেগুলো রয়েছে সেই প্লেটগুলো অ্যাকচুয়ালি বাট্রেস মোডে পাওয়া যায়। ডিস্টাল রেডিয়াস, আমরা যখন কমনলি যেটা প্লেট ইউজ করি ডিস্টাল রেডিয়াসে ভোলার লকিং প্লেট হয়, একদম দেখবি ডিস্টাল রেডিয়াসের মতোই শেপে তৈরি হয়েছে। ঠিক ডিস্টাল রেডিয়াসে যে ভোলার একটা ইয়ে থাকে, ভোলার অ্যাঙ্গেল থাকে, তারপরে হচ্ছে যে ওয়াইডেনিংটা থাকে, সেই ওয়াইডেনিংটা ম্যাচ করার একটা ইয়ে পাওয়া যায়, মানে ওরকমই প্লেট পাওয়া যায়, কোম্পানি বানায়, ঠিক আছে। এটা ফর এক্সাম্পল এটা বাট্রেস প্লেট, এটা যদি আসে না বলে এটা প্রক্সিমাল টিবিয়া, আমরা বলি এটাকে প্রক্সিমাল টিবিয়া টি বাট্রেস প্লেট, টি এর মতো দেখতে, এই প্রক্সিমাল টিবিয়া টি বাট্রেস প্লেট, ঠিক আছে। আর যে কোনো রেকনকেও আমরা বাট্রেস মোডে করতে পারি, মানে এরকম সেই হিসাবে ব্যাকিয়ে নিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর লাস্ট হয়ে গেল কম্প্রেশন। কম্প্রেশন কি, কম্প্রেশনে হচ্ছে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কম্প্রেশন হচ্ছে এই ফর এক্সাম্পল এই স্মল ডিসিমিটারে এই যে মিড শাফট রেডিয়াস ফ্র্যাকচার আছে, আমরা প্লেট বসালাম, প্লেট বসানোর পর প্লেট তো বসে গেল, ফ্র্যাকচার লাইনটা তো একই জায়গায় মানে অ্যাপোজ হতে হবে। অ্যাপোজ হওয়ার জন্য যে মেকানিজমটা আমরা স্টার্ট করব প্লেটের মধ্যে, সেটাই হচ্ছে আস্তে আস্তে কম্প্রেশন করছে। এবার এটা কি করে করব, ধরে নে স্ক্রু বসিয়ে, ধরে নে স্ক্রু তো বসাবি, সব ক্ষেত্রে স্ক্রু বসাচ্ছিস, কিন্তু স্ক্রু দেওয়ার টেকনিক রয়েছে। ধরে নে এই হচ্ছে ফ্র্যাকচার লাইন আছে, ফ্র্যাকচার লাইনটা এখানে রয়েছে। এবার আমি ফ্র্যাকচার লাইন থেকে, এই ফ্র্যাকচার লাইন থেকে 3 হোল উপরে আর 3 হোল নিচে, 4 হোল, এটা 7 হোলের আছে, 3 হোল 3 হোল 6 হোল হলে ভালো হতো। এরকম ফ্র্যাকচার লাইনটা এই গ্যাপ এখানে রয়েছে, আর তোর প্লেটটা উপরে আর নিচে এই কটা হোল রয়েছে। এবার ফার্স্ট যে হোলটা ধরে নে, ফ্র্যাকচার লাইনের ক্লোজ যে হোলটা রয়েছে, সেখানে তুই সেন্ট্রালি স্ক্রু দিচ্ছিস, মানে এই হচ্ছে প্লেট, একদম ড্রিলটা সেন্টারে হবে, ঠিক আছে, হোলের সেন্টারে, ঠিক আছে, হোলের সেন্টারে তুই ড্রিল করছিস। দিস ইজ কল্ড সেন্ট্রিক প্লেসমেন্ট অফ স্ক্রু, ঠিক আছে, একদম মাঝখানে হলো। এখানে একটা সেন্ট্রিক দিলি, তাহলে প্লেটটা ধরে নে এই হচ্ছে ফ্র্যাকচার লাইন এখানে, আর এই হচ্ছে তোর তার প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট, আর এটা উপরে একটা ডিস্টাল ফ্র্যাগমেন্ট ধরে নে। প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের একটা সেন্ট্রিক হোলে একটা সেন্ট্রিক ড্রিল করলি প্লেটের হোলের মধ্যে দিয়ে তুই একটা স্ক্রু প্লেস করে দিবি, তাহলে প্রক্সিমালের সাথে প্লেটটা লেগে গেল। এবার ডিস্টালি কি করবি, ডিস্টালি হচ্ছে ফার কন্ট্যাক্ট, ফার একটু দূরে একটু ড্রিল করতে হবে, মানে এসেন্ট্রিক, এই যে এখানে, ঠিক আছে, তো জানতে হবে না তোদের, এই এসেন্ট্রিক এখানে একটু স্ক্রু করবি। যেই তুই এখানে ডিস্টালি স্ক্রুটা দিতে শুরু করবি, দেখবি ফ্র্যাকচারটা আস্তে আস্তে কম্প্রেস হতে শুরু করছে, ঠিক আছে। ডিস্টাল ফ্র্যাগমেন্টে করতে মেন থাকলে খুব খাতায় দেখালে সুবিধা হবে, দেখাতে হবে। ধরে না 5 হোলের প্লেট রয়েছে, ঠিক আছে, তো ফ্র্যাকচার লাইন ধরে নে এই হোলের মাঝখান দিয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা স্ক্রু ড্রিল করি কোথায়, এখানে করতে পারি, এখানে করতে পারি, এখানে করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এটাকে যদি তুই এখানে ড্রিল করিস সেন্টারে, একটা হোলের সেন্টারে করছিস, ঠিক আছে, হোল কিন্তু যে কোনো জায়গায় ড্রিল করতে হবে না, হোলের সেন্টারে স্ক্রু হোল ড্রিল করাকে বলা হয় থাকে সেন্ট্রিক ড্রিল, সেন্ট্রিক প্লেসমেন্ট অফ স্ক্রু। আর যে কোনো এক সাইডে যদি করিস তাহলে এসেন্ট্রিক প্লেসমেন্ট অফ স্ক্রু, ঠিক আছে। এবার কম্প্রেশন কি করে করবি, ধরে ফ্র্যাকচার লাইন এই রয়েছে, এটা হচ্ছে ফ্র্যাকচার লাইন রয়েছে, তুই এটা হচ্ছে প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট, এটা ডিস্টাল ফ্র্যাগমেন্ট, ঠিক আছে।
তুই প্রক্সিমাল ফ্র্যাগমেন্টে একটা ড্রিল করলি, দিয়ে এখানে একটা স্ক্রু প্লেস করলি, তাহলে প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাথে প্লেটটা লেগে গেল। ডিস্টালি তুই কি করবি, ডিস্টালি ফ্র্যাকচার লাইন থেকে দূরে ড্রিল করবি এই জায়গায়। যেই তুই এখানে ড্রিল করে যখন স্ক্রু প্লেস করতে যাবি, মানে এসেন্ট্রিক করবি, দেখবি এই প্লেট শুদ্ধ, এখানে তো ফিক্স হয়ে গেছে প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট, প্লেট শুদ্ধ পুরো বোনটা এদিকে সরতে শুরু করবে, ঠিক আছে, ফ্র্যাকচার লাইনটা মিলে যাবে। আচ্ছা দাদা একটা ডাউট রয়েছে, হ্যাঁ বল। আমরা তো সেন্ট্রিক করছি প্রক্সিমাল সাইডে, হ্যাঁ। তো তাহলে অ্যাসেন্ট্রিক আমরা এই দিকে করছি কারণ এই দিকে অ্যাসেন্ট্রিক কেন কারণ করছি? তোকে আমি প্লেটটার নাম কি দেয়, ডাইনামিক কম্প্রেশন, হুম। তোকে ডাইনামাইজেশন করতে হবে। হুম। প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাথে প্লেটটা হোল্ড অবস্থায় তুই প্লেটটাকে নিচে নামাচ্ছিস। এই যে এখানে ড্রিল করবি, মেকানিজমে স্ক্রুয়ের পুল থাকে, স্ক্রুয়ের পুলে প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট সহ প্লেটটা নামবে, তখন এ স্ট্যাটিক রয়েছে আর এই ফ্র্যাগমেন্টটা ডাইনামিক হয়ে ওর সাথে গিয়ে লেগে যাচ্ছে। তুই যদি দেখিস আরো গ্যাপ আছে, তাহলে আবার পরের হোলটাতে আরেকটু কম্প্রেশন করবি এখানে ইয়ে করে। তোকে ওটা বুঝতে হবে, তুই বারবার করে ড্রিল করে একটা এসেন্ট্রিক দিয়ে চেক করতে থাকবি ফ্র্যাকচার লাইনটা কতটা কাছে আসলো। আচ্ছা মানে প্রক্সিমালটা কি মুভ করে আর প্রক্সিমালটা মুভ করবে, করবে? তুই আচ্ছা যেটা করতে চাস, তুই যদি এখানে করে এখানে দিতে চাস, যাই হোক না কেন, সেন্ট্রিক তো সেন্টারে দিবি, হুম। এসেন্ট্রিকটা ফ্র্যাকচার লাইন থেকে ফার সাইডে দিতে হবে। মানে সেন্ট্রিকটা মুভেবল হয় তাই তো? সেন্ট্রিকটা মুভ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, যেই ডাইনামিক চাইলে কি প্রক্সিমাল সাইডে এই আরেকটা কাজটা এখানে করতে পারিস। না বলছি প্রক্সিমাল সাইডে আরেকটা কনসেন্ট্রিক করতে পারে? এসেন্ট্রিক এখানে এসেন্ট্রিক করতে হবে না না, এখানে দুটো কনসেন্ট্রিক করতে পারে একটা যে দুটো সেন্ট্রিক বলছিস? হুম। না, নিয়ম যেটা হয় সবসময় ফার্স্টে তুই যাকে টার্গেট করবি প্রক্সিমাল বা ডিস্টাল, আগে একটা সেন্ট্রিক করে দিবি, ঠিক তারপরে ফ্র্যাকচার লাইনের অপোজিট সাইডে একটা এসেন্ট্রিক করবি, ঠিক আছে, তারপরে আবার এদিকে একটা সেন্ট্রিক করবি, তারপরে আবার একটা এসেন্ট্রিক করবি, এইভাবেই চলে। আচ্ছা মানে পেয়ারে হবে? হ্যাঁ, তোকে এইভাবেই করতে হবে। তোকে এটা প্রথমটা করে দেওয়ার পরে তোকে বুঝতে হবে এবার কি তোর আর এক্সট্রা কম্প্রেশন দরকার। তুই যদি দেখিস যে না ফ্র্যাকচার লাইন একদম মিলে গেছে, তাহলে আর তোকে এসেন্ট্রিক দেওয়ার দরকার নেই, তারপরে সব সেন্ট্রিক করবি, এদিকে সব দিকে আচ্ছা মানে বাকিগুলো তো সেন্ট্রিক করব। সেন্ট্রিক করবি। তো যদি যদি align হয়ে তোর যায়। ফ্র্যাকচার লাইন মিলে গেছে, তাহলে এক্সট্রা তো কম্প্রেশন দেওয়ার দরকার নেই, এক্সট্রা কম্প্রেশন দিলে বাকলিং হয়ে যাবে, হুম। ওটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডাইনামিক কম্প্রেশন প্লেটের কাজ। কিন্তু এই যে ডিসিপি রয়েছে, এগুলোর কাজ এটাই, এও তাই করে, এও তাই করে, এও তাই করে, সেম। রেকনের ক্ষেত্রে এসব নেই, রেকন তো বাট্রেস আর ব্রিজ মুভ, হুম। ঠিক আছে। এই হচ্ছে ওর তো কম্প্রেশন। প্লেটে এই ব্যাপারে আর জানতে হবে না। আচ্ছা। এটা হয়ে গেল। আচ্ছা, এবার ড্রিল করার জন্য অনেক রকমের, দিস ইজ কল ড্রিল বিট, ঠিক আছে, এগুলো বিভিন্ন মাপের হয়, ঠিক আছে। সেকশন রয়েছে, দিস ইজ ড্রিল বিট, ড্রিল বিট রয়েছে, এটা বিভিন্ন মাপের হয়, তো 2.5, 2.7, 3.2, 3.5, তারপরে 4.2, 4.3, 4.0, 5, অনেক মোটা মোটা ড্রিল পাওয়া যায়, ছোট থেকে বড়। এটা ডায়ামিটারের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, এই যে আমরা এই যে ডিসিপিতে, স্মল ডিসিপিতে যে স্ক্রুগুলো দিই, এগুলো 3.5 এর স্ক্রু দিই, ঠিক আছে। 3.5 এর স্ক্রু দেওয়ার জন্য আমরা 2.7 এর ড্রিল ইউজ করি। এটা একটা চার্ট আছে, মুখস্থ করা তোদের লাগবে, ঠিক আছে। সেই হিসাবে আমরা ড্রিল চুজ করি, দিস ইজ কল ড্রিল বিট, মানে যেমন হোল যেমন স্ক্রু তার থেকে একটু ছোট মাপের ড্রিল দিতে হবে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম স্ক্রু রয়েছে, দিস ইজ কল কর্টিক্যাল স্ক্রু, ঠিক আছে। এটা দু রকমের পাওয়া যায়, লকিং কর্টিক্যাল স্ক্রু, নন লকিং কর্টিক্যাল স্ক্রু, ঠিক আছে। দিস ইজ কল নন লকিং কর্টিক্যাল স্ক্রু। এটা লকিংটা যেটা হয় সেটা হচ্ছে এর মাথাতে হচ্ছে এই মাথাটা তো এখানে ক্লিন রয়েছে, এই মাথাটাও থ্রেডেড হয়, দিস ইজ কল লকিং, ওটা লকিং কর্টিক্যাল স্ক্রু, ঠিক আছে। মাথাতে গ্রুপ থাকে। হ্যাঁ, মাথাটাতে গ্রুভ থাকে, ঠিক আছে। একটা স্ক্রুয়ের যে পার্ট হয়, একটা হেড হয়, শ্যাফট হয় আর টিপ হয়, ঠিক টিপ, আছে। হুম। হেডে যেটা, হেডে আর একটা তো স্লট থাকে, এই স্লটে হচ্ছে স্ক্রু ড্রাইভারটা প্লেস হয়, ঠিক আছে, স্লটটা। শ্যাফট যেটা থাকে, যেটা একদম বোন সারফেসের উপরে থাকে। থ্রেড যেটা, সেটা হচ্ছে বোনের মধ্যে ব্যাংকার হচ্ছে, আমরা বলি পারচেস। পারচেস অফ স্ক্রু মানে হচ্ছে দ্য থ্রেডস আর ইনসার্টেড ইনসাইড দ্য বোন কর্টেক্স এন্ড দ্য মিডল ওয়ে ক্যাভিটি। আর টিপ যেটা রয়েছে, টিপটা হচ্ছে অপোজিট কর্টেক্স বেরিয়ে বাইরে থেকে। হ্যাঁ, চলে হয়ে গেল, এটা একটা স্ক্রু। এটা হচ্ছে কর্টিকো ক্যান্সেলার স্ক্রু, লাগে না তোদের, ঠিক আছে। এটা কর্টিক্যাল পার্ট, মানে শ্যাফটটা বড় হয়, আর ক্যান্সেলার পার্ট। এটা কোথায় ইউজ করা হয়? সাধারণত যদি কোনো পেশেন্টের কন্ডাইল ফ্র্যাকচার থাকে, লাইক হিউমেরাল কন্ডাইল, ফিমোরাল কন্ডাইল, ঠিক আছে, প্রক্সিমাল টিবিয়াতে যে কন্ডাইল, সেই কন্ডাইলে এই স্ক্রুগুলো ইউজ করা যেতে পারে। কর্টিকো ক্যান্সেলার স্ক্রু বা সিসি স্ক্রু যেটাকে বলা হয়, ঠিক আছে। শুধু নিচের পার্টটাই গ্রুপ আছে, নিচের পার্টটাই গ্রুভ থাকে, ঠিক আছে। উপরের এটা পার্টটা- অ্যাকচুয়ালি মেটাফাইজিয়াল ফ্র্যাকচার যেগুলো হয় সেখানে ইউজ হয়, ঠিক আছে। যেগুলো মেটাফাইসিস পার্ট, এটা হচ্ছে আমাদের অর্থোপেডিশিয়ানদের আনকনফার্ম ডিসকাল কেওয়াই। এটার উপরে কিছুই হয় না, পৃথিবীর যে কোনো ফ্র্যাকচার এটা দিয়েই ধরা হয়। আমরা যাই করি, যাই প্লেট প্ল্যান বসাই,
ফ্র্যাগমেন্টকে আমাদেরকে আগে হোল্ড করে ওই জায়গায় ধরে রেখে তারপর প্লেট বসানো নেল বসানো যাই হোক, এই কে ওয়্যার হচ্ছে হয়তো থাকে না শরীরে, কিন্তু এই কে ওয়্যারের পার্টিকুলার মোমেন্টের জন্য ফ্র্যাকচারটাকে একটা প্যাটার্নে ধরে রাখে, ঠিক আছে? ফ্র্যাকচারের ফ্র্যাগমেন্ট ধরার জন্য কখনো কখনো কিছু ফ্র্যাকচারে কে ওয়্যার দিয়েও ম্যানেজ করে দেওয়া যায়। ফর এক্সাম্পল সুপ্রাকন্ডাইলার হিউমেরাস ফ্র্যাকচার, যেখানে আমরা সুপ্রাকন্ডাইলার হিউমেরাস ফ্র্যাকচার রিডিউস করে এই ল্যাটারাল সাইড থেকে দুটো, মিডিয়াল সাইড থেকে একটা, ল্যাটারাল সাইড থেকে দুটো দিয়ে কে ওয়্যার দিয়ে আমরা ফ্র্যাগমেন্ট দিয়ে পেশেন্টকে 3 সপ্তাহ ওয়েট করাই, প্লাস্টার অবস্থায় থাকে কে ওয়্যার সহ, দিয়ে 3 সপ্তাহ পর প্লাস্টার খুলে দিই, কে ওয়্যার খুলে দিই, পেশেন্টের মুভমেন্ট চলে আসে। মানে ফ্র্যাগমেন্টটাকে হোল্ড করে ইউনিয়ন করে দেওয়া, এটাই হচ্ছে কে ওয়্যারের কাজ। টু হোল্ড দ্য ফ্র্যাগমেন্টস, ইন্টারফ্র্যাগমেন্টারি হোল্ড, এগুলোর জন্য ইউজ করা হয়। কমিউনিটি ফ্র্যাকচারে তাহলে কি কমিউনিটি ফ্র্যাকচারে ইউজ করি, কত কি ফ্র্যাগমেন্ট করতে পারবে, ডিপেন্ড করে সাইজ। তো যদি মনে হয় বিভিন্ন মাপের কে ওয়্যার হয়, এটা যেরকম হচ্ছে তোর 1.8 এর কে ওয়্যার, ঠিক আছে, 1.5 হয়, 1.2 হয়, 2 হয়, 2.5 হয়, 3 এর কে ওয়্যার হয়, এইসব মোটা হয়। হ্যাঁ, ড্রিলে লাগিয়ে কেউ তুই সিয়ামে দেখি, সিয়াম দেখেছিস তো? সিয়াম একটা মেশিন হয়, যে মেশিনটা আমরা মুভেবল এক্সরে দেখতে 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 আমরা করি যে ফ্র্যাগমেন্ট করছে ঘুরছে। ড্রিল বিট আছে, এই যে মোটা ড্রিল বিট, এটা হচ্ছে 3.2 এর ড্রিল বিট। দিস ইজ কল্ড টেন্স, দেখে গেছে টাইটানিয়াম ইলাস্টিক নেল সিস্টেম, TENS, টাইটানিয়াম ইলাস্টিক নেল সিস্টেম। এটা কমনলি যেটা হয়, এটা পেডিয়াট্রিক পপুলেশন ইউজ করে যাদের ধরনের আইসিস ক্লোজ হয়নি, ঠিক আছে? এগুলো কি বাইরে কেওয়ারের মতো না, একটু ডিফারেন্ট। কেওয়ার হচ্ছে স্টেনলেস স্টিল, এটা টাইটানিয়াম, ঠিক আছে? এটা ফর ধরে নেয় টিবিয়া মিডশ্যাফট ফ্র্যাকচার, ফিমার মিডশ্যাফট ফ্র্যাকচার, রেডিয়াস, আলনা, হিউমেরাস, যে কোনো কোনো ইউজ করে, ঠিক আছে? এটার কাজ হচ্ছে আমাদের বিভিন্ন মানে এন্ট্রি পয়েন্ট থাকে, ধরে নে ফর এক্সাম্পল রেডিয়াসে আমরা এখানে স্টাইলয়েড প্রসেস আছে, স্টাইলয়েড প্রসেসে ফুটো করে এই টেন্সটাকে ঢুকিয়ে দিই, যে টেন্সটা মেলারি ক্যাভিটির মধ্যে থেকে যায়। এবার টেন্সের সাথে, টেন্সের কেন এটা আমরা বলি IM, ইন্ট্রামেডালারি টেন্স। কেন ইন্ট্রামেডালারি আরেক রকমের হয় ইন্ট্রামেডালারি ইন্টারলকিং। তোদেরকে যখন অ্যাকচুয়াল নেলগুলো পড়াবো আমি বলছি, এই যে নেলগুলো, এই নেলগুলোতে ফুটো রয়েছে, এই নেল, হ্যাঁ, এই নেলগুলোর দেখ হোল রয়েছে, এই হোলে হচ্ছে স্ক্রু বা বোল্ট লাগে, ঠিক আছে? মানে লক করে দিচ্ছে, এটাতে কোনো হোল নেই, লক করে দিই। কেন? উদাহরণ, কারণটা হচ্ছে একটা বাচ্চা যার ফাইসিস রয়েছে, মানে তার বোন গ্রো করছে। এবার তুই আমায় বল, যদি বাচ্চার বোন গ্রো করে আর আমি যদি নেলের পজিশন ফিক্স করে দিই, স্টান্ডিং হবে, তাহলে আগামী দিনে বাচ্চার বোন গ্রো করবে এবং এই জায়গায় যদি নেল থাকে তাহলে ফ্র্যাকচার হয়ে যাবে। তুই কখনোই লক করতে পারিস না, মানে বাচ্চাকে বোনকেও গ্রো করতে দিতে হবে, আর যে ফ্র্যাকচার হয়েছে বাচ্চা সেটাকেও অ্যালাইনমেন্টে ধরে রাখতে হবে, তখন আমরা টেন্স করে দিচ্ছি, ঠিক আছে? মানে মোস্ট কমনলি 13, 14, 15 বছর বয়স অবধি আমরা টেন্স করি, ঠিক আছে? টেন্সের এটা ইউটিলিটি। কিন্তু টেন্স করার পর পেশেন্টকে কিন্তু প্লাস্টারে রাখতে হবে। নেলের ক্ষেত্রে আমরা রিজিড ফিক্সেশন হয়, তো নেলের ক্ষেত্রে আমাদের প্লাস্টার করতে লাগে। কেন টেন্সের আগে? কারণ টেন্স যে কোনো একটা বোন ফ্র্যাকচার যাই হোক না কেন, ওর অনেকগুলো ডিফর্মিং ফোর্সেস কাজ করে। তুই যখন বাচ্চা যেই বোনই হোক, ধরে রেডিয়াস ফ্র্যাকচার, অ্যাক্সিয়াল লোড হয়, ঠিক আছে, টর্শনাল লোড হয়, অনেক কিছু হয়। তো যেটা হয়, এই অ্যাক্সিয়াল লোডের সময় ফ্র্যাকচার সাইড বাকেল হতে পারে। টেন্স তুই দিয়ে দিয়েছিস, সেটা বাকেল হওয়ার চান্স নেই, কিন্তু রোটেশনাল যেটা, টর্শনাল যেটা, সেই টর্শনটা কিন্তু টেন্স কারেক্ট করতে পারবে। কেন? কারণ টেন্স লক নেই। টেন্স যদি নেল থাকে, নেলে কিন্তু লক হয়ে যাচ্ছে, মানে এই মুভমেন্টটাও হচ্ছে না। কিন্তু টেন্সে যেহেতু লক হচ্ছে না, তাই এই মুভমেন্টটা হবে, সেটা আমাদেরকে বাচ্চাকে প্লাস্টারে শিখতে হবে। তো দিস ইজ কল্ড টেন্স। টেন্সিয়ালি ইউজ হচ্ছে পেডিয়াট্রিক পপুলেশনে, পেডিয়াট্রিক পপুলেশনে ফ্র্যাকচারের যে কোনো মিডশ্যাফট ফ্র্যাকচার যদি হয়, মিডশ্যাফট ফ্র্যাকচারে ইউজ করা হয়, যে কোনো বোনের মিডশ্যাফট ফ্র্যাকচারে আমরা টেন্স ইউজ করে দিচ্ছি, পেডিয়াট্রিক পপুলেশন। অনলি বিকজ যে আমাদেরকে টেন্স কিন্তু দেওয়ার পরে টেন্সকে প্লাস্টার রাখতে হয় এবং একটা সময় পর কিন্তু আমাদের টেন্স রিমুভও করে দিতে হয়। নেলের ক্ষেত্রে রিমুভালের চান্সটা অনেক দিন পরে, কিন্তু এইসব নেলের লকিং নেলে, টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের বার করে দিতে হবে। যখন দেখবো আমাদের ফ্র্যাকচার ঠিক হয়ে গেছে, তখন টেন্স বার করবে। টেন্স আবার না বার করলে আরেক সমস্যা আছে, বাচ্চা তো গ্রো করছে, বড় হচ্ছে, ফিমার ধরে বড় হচ্ছে, ফিমারের টেন্স আছে, এত বড় হয়ে গেল ফিমার যে টেন্সটা পুরো ক্যাভিটির মধ্যে ঢুকে গেল, তখন বার করা মুশকিল হবে। বাড়ি করতে হবে, টেন্স বার করতে, টেন্স ইনসার্ট করার পর আমরা টেন্সে কিন্তু এন্ডটা আমরা বার করেই রাখি, মানে বোনের বাইরেই বেরিয়ে থাকে। যদি গ্রো করে তাহলে টেন্সটা ভিতরে ঢুকে যাবে, আর আগামী দিনে টেন্স বার করা যাবে, তখন পুরো ফিমারে অস্ট্রোটমি করে বার করতে হবে কাজে জিনিস।
ঘটনা ঘটেছে, পেশেন্ট 6 বছর পর এসছে, টেন্স ভিতরে থেকে এরকম ঢলঢল করে ঘুরছে, হয়ে গেল টেন্স। এইগুলো হচ্ছে তোদের নেল, ইন্ট্রামেডালারি ইন্টারলকিং নেল, IMIL নেল, ঠিক আছে। দিস ইজ ইন্ট্রামেডালারি ইন্টারলকিং ফিমার নেল, ঠিক আছে। and this is intramedullary interlocking tibial nail. এগুলো অ্যাডাল্ট পপুলেশনে নেল ইউজ করা হয় ইন্ট্রালকিং, ঠিক আছে। মোর দ্যান 17-18 ইয়ার্স করে যার ফাইসিস ক্লোজ হয়ে গেছে, যারা বন্ধু হয়ে চাষ নেই, তাদের ক্ষেত্রে আমরা এটা করে দিই, ঠিক আছে। ডিফারেন্স কি করে বুঝবি? এই বুঝতে পারছিস। দিস ইজ কল্ড, এটা টিবিয়াল নেল। টিবিয়াল নেলে যেটা হয়, প্রক্সিমালি একটা এম অ্যাঙ্গেল রয়েছে, এম অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা মেবি 10 থেকে 20 মতো থাকে, একবার বইতে দেখে দিস, মনে হচ্ছে না। হ্যাঁ, দিস ইজ কল্ড এম অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা কেন? টিবিয়াতে আমাদের এন্ট্রি পয়েন্ট হয় এইভাবে, ঠিক আছে। যখন আমরা এন্ট্রি করাচ্ছি তখন এই হচ্ছে এন্ট্রি, এই 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 অ্যাঙ্গেলে এন্ট্রি হচ্ছে, ঠিক আছে। এবার টিবিয়ার যে কার্ভটা এরকম থাকে, ঠিক আছে। আমরা যে টিবিয়াতে হয় প্লেটো, তারপরে হচ্ছে দেখবি একটা এরকম এন্ট্রি, একটা স্ল্যান্ট আছে, তারপর শ্যাফটটা শুরু আছে। এই যে স্ল্যান্টটা, এই স্ল্যান্টটাই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। তো সেখান দিয়ে যখন ঢুকতে শুরু করবে, তারপরে টিবিয়াতে এসে এই টিবিয়ার দেখবি অ্যান্টিরিয়রলি একটা এরকম স্ল্যান্ট থেকেই যায়, ওই স্ল্যান্টটাকে মেইনটেইন করছে ইন্টারলক এই জায়গাটা। ওই জন্য এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল, এই জায়গা উপরের জায়গাটাই ঢুকবে। হ্যাঁ, পুরোটা ঢুকবে, পুরোটাই টিবিয়ার মধ্যে থাকবে, খালি এই হেডটা বেরিয়ে থাকবে, ঠিক আছে। কারণ আগামী দিনে ইমপ্ল্যান্ট রিমুভাল করতে গেলে দেখ এর মধ্যে গ্রুপস রয়েছে, ঠিক আছে। ইমপ্ল্যান্ট রিমুভালের একটা ইয়ে থাকে, একটা সিস্টেম থাকে, ইউনিভার্সাল ইমপ্ল্যান্ট রিমুভাল বোল্ট থাকে, এটা এইখানে লাগিয়ে আমরা ব্যাক হ্যামার করে নেলটা বার করে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে টিবিয়াল নেল। তো বলে টিবিয়ার মধ্যে ঢোকা যেতে পারে। টিবিয়াল নেলে অ্যাকচুয়ালি প্রচন্ড লাইট চলে, তার চেয়ে বেশি দেখবি টিবিয়াল নেল। আচ্ছা, ফিমার নেলটা কি এর কোনো অ্যাঙ্গেল থাকে না, কিন্তু এর একটা ডিফারেন্স মানে ব্যাপারটা বুঝতে পারবি। আমাদের ফিমারের বো কোথায় থাকে, কোন সাইডে? ফিমারের একটা বো হয়, অ্যান্টিরিয়র বো, দেখ অ্যান্টিরিয়র একটা বো আছে, ঠিক আছে। অ্যান্টিরিয়র বো রয়েছে, তো এটা বুঝতে হবে, ঠিক আছে। এভাবেই ফিমার নেল, টিবিয়াল নেল বুঝতে হবে। টিবিয়াল নেলে একটা এম অ্যাঙ্গেল রয়েছে, যেটা ওই টিবিয়ার ওই অ্যাঙ্গেলটাকে ম্যাচ করছে, আর ফিমারে অ্যান্টিরিয়র বো রয়েছে, যে অ্যান্টিরিয়র বোটা ম্যাচ করছে। এবার দেখতে পাচ্ছিস দুজনের হোল রয়েছে, প্রক্সিমালি আর ডিস্টালি। প্রক্সিমাল এটা হচ্ছে উপরে থাকে, এটা ডিস্টালি। দিস ইজ প্রক্সিমাল পার্ট, এটা ডিস্টাল পার্ট। আচ্ছা, প্রক্সিমালি দুটো বোল্টে এখানে আমরা বোল্ট লাগাই, ঠিক আছে। এই বোল্টগুলোর যে এটা রয়েছে হচ্ছে দুটো অ্যান্টিরিয়র মানে প্রক্সিমালি দুটো বোল্টের জায়গা রয়েছে, ডিস্টালি দুটো বোল্টের জায়গা রয়েছে ফিমার নেলে। টিবিয়াল নেলে প্রক্সিমালি দুটো বোল্টের জায়গা আছে, ডিস্টালি 3টে রয়েছে, ঠিক আছে। 1, 2 আর এই অ্যান্টিরিয়র 3, ঠিক আছে। এখানে 3টা থাকে। আচ্ছা, এই উপরের এই দুটোর মধ্যে একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক। কেন ডাইনামিক, কেন স্ট্যাটিক? তো বুঝতেই পারছিস, ডাইনামিক এখানে আমি বোল্ট দিলাম, পেশেন্ট আগামী দিনে যখন মুভ করতে শুরু করবে, এই বোল্টের মধ্যেই নেলটা উপর নিচে করবে, ঠিক আছে। এটা কাদের ক্ষেত্রে দেওয়া হবে? ইয়াং পপুলেশন। এটা না 28-29 বছর বয়স, যে ফুটবল খেলে, শ্যাফট টিবিয়া ফ্র্যাকচার হয়ে গেছে, তার ক্ষেত্রে আমি এই বোল্টটা না দিয়ে জাস্ট এইটা দিই, যাতে ও আগামী দিনে রেঞ্জ অফ মোশনটা ভালো করতে হবে। বয়স্ক ধরে নিয়ে যা 60-62 বছর বয়স, তার ক্ষেত্রে আরও এমটা একটু কম রাখি, কারণ ওর হিল হতে দেরি হবে। তখন আমরা ডাইনামিক আর স্ট্যাটিক দুটোই একসাথে দিয়ে দিই, ঠিক আছে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে দুটোই দিয়ে দেওয়ার পরে পেশেন্টের 6 সপ্তাহ পরে রিপিট এক্সরে করে চেক করি যে আমাদের কতটা ইউনিয়ন হয়েছে। যদি দেখি যে ইউনিয়ন ভালো আছে, তাহলে আমরা পেশেন্টকে আবার একটু ভর্তি করে বা লোকালি লক দিয়ে আমরা স্ট্যাটিক বোল্টটা খুলে দিই, যাতে পেশেন্টকে বলি এবার হাঁটবে ভালোভাবে, ঠিক আছে। ততদিন পেশেন্ট ওয়াকারে হাঁটে বা অ্যাক্সিলারি ক্রাচে হাঁটে। তো দুটো বোল্ট রয়েছে, একটা ডাইনামিক, একটা স্ট্যাটিক। ডিস্টালি হচ্ছে সবই স্ট্যাটিক, ঠিক আছে। ডিস্টালি কোনো ডাইনামিক থাকে না, এর ক্ষেত্রেও না, এর ক্ষেত্রেও না। বাট ডিফারেন্স হচ্ছে ফিমারে দুটো থাকে, টিবিয়াতে 3টে থাকে। 3টা কি কি? দুটো ল্যাটারালি আর একটা হচ্ছে অ্যান্টিরিয়রলি টিবিয়াতে, ঠিক আছে। অ্যান্টিরিয়র ফিমারের ক্ষেত্রে দুটোই ল্যাটারাল, ঠিক আছে। মানে ল্যাটারাল মানে হচ্ছে যখন ফিমারে আমরা ড্রিল করি, ডিস্টালি এদিক থেকে দুটো বোল্ট করে, ঠিক আছে, ল্যাটারাল সাইড থেকে। টিবিয়ার ক্ষেত্রে, এর ক্ষেত্রেও টিবিয়াতে হচ্ছে আমরা মিডিয়াল থেকে ড্রিল করি, এই সব সাইড থেকে, এই সব সাইড থেকে টিবিয়াতে ড্রিল করি। কিন্তু অ্যান্টিরিয়র যেটা রয়েছে, অ্যান্টিরিয়রটা এখান থেকে করছি। অ্যান্টিরিয়রের রিস্ক কি? অ্যান্টিরিয়রের রিস্ক হচ্ছে মানে অ্যান্টিরিয়র টিবিয়াল আর্টারি আছে, ভেরি কসেস অ্যান্টিরিয়র টিবিয়াল সবাই করে না, ছেড়ে দেয় এভাবে। কেন করেছে? টিবিয়ার তো বিভিন্ন সেগমেন্টে ফ্র্যাকচার হতে পারে। যদি খুব ডিস্টাল থাকে, ডিস্টাল টিবিয়াকে বলা হয় কি? পাইলন, প্ল্যাফন। প্ল্যাফন মানে বেসিক কথায় সিলিং। যেই ফ্র্যাকচারগুলো হচ্ছে টিবিয়া আর ট্যালাস রয়েছে, তো
এই যে ট্যালাস আর টিবিয়ার মাঝখানে যে এটা রয়েছে, দিস ইজ অ্যাকচুয়ালি টিবিয়াল প্ল্যাফন বলা হয় এই উপরের পার্টটা। এই সিলিংটা অ্যাকচুয়ালি প্রচন্ড আনস্টেবল এন্ড এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর ওয়েট বিয়ারিং। যেই পেশেন্টের ধরনের এইসব প্ল্যাফন বা এই প্ল্যাফন জায়গায় ফ্র্যাকচার থাকে, মানে এখানেও নেল করবো, মিডশ্যাফটেও নেল হয়, এই টিবিয়াল প্ল্যাফনটাও নেল হয়। যদি এখানে আমরা নেল করি তাহলে পেশেন্ট এই নেল থাকা অবস্থায় আগামী দিনে যদি ওয়েট বিয়ার করতে যায় তাহলে কি হবে, এই প্ল্যাটফর্মটা ট্যালাসে গিয়ে ইম্প্যাক্ট করবে, তাহলে ফ্র্যাকচারটা আরো খারাপ হয়ে যেতে পারে যতই তুই নেল দেবেন। সেজন্য আমরা ওখানে অ্যাডিশনাল স্টেবিলিটির জন্য আমরা অ্যান্টিবিয়ার আরেকটা বলি। নর্মালি মিড শ্যাফটে আমাদের দিতে লাগে, মিড শ্যাফটে ফ্র্যাকচার আছে, তুই নিচে দুটো স্ক্রু দিয়ে ছেড়ে বোল্ট দিয়ে ছেড়ে দেবে। কিন্তু যদি তোর দেখিস আরেকটু ডিস্টালি আছে, এই সব জায়গায় ফ্র্যাকচার আছে, তাহলে তুই এখানে অ্যান্টিবিয়ার বোল্টও দিয়ে দিবি যাতে এক্সট্রা স্টেবিলিটি চলে আসে। তো এবার টিবিয়াল নেই বা ফিমার নেই। একটা নেল রয়েছে, দিস ইজ ওল্ড ভেরিয়েন্ট অফ নেল, এটাও ফিমারে ইউজ করা হয়, দিস ইজ কে নেল, ঠিক আছে? দিস ইজ কল্ড কে নেল, পুলশান নেল, KUNTSCHER, পুলশান নেল, কোন জার্মান সাইন্টিস্ট বানিয়েছিল প্রথম নেল এটা। দিস ইজ কল্ড ফার্স্ট জেনারেশন নেল, ঠিক আছে? এগুলো আমরা যেগুলো ইউজ করি এটা থার্ড জেনারেশন নেল, ঠিক আছে? এটা থার্ড জেনারেশন নেল, দিস ইজ ফার্স্ট জেনারেশন নেল। এটাতে কোনো ইন্টারমিডিয়ারি লকিং ফকিং এর সিস্টেম নেই, জাস্ট ফ্র্যাকচার সাইটের মানে জাস্ট ফিমারের মধ্যে দিয়ে যায় আর থেকে যায়। প্রচন্ড মানে এটা আউটডেটেড জিনিস, কারণ অনেক পেরি ইমপ্ল্যান্ট ফ্র্যাকচারের কাজ, মানে এই নেলের উপরেই আবার ফ্র্যাকচার হচ্ছে, এরকমও হয়েছে। যেই পেশেন্ট এই নেল নিয়ে ওয়েট বিয়ার করতে যায় নেলটা ভেঙে যায়, বেশি ওয়েট প্রবেশ হলে অনেক ক্যাচার আছে, ইনিশিয়ালি এটা আবিষ্কার হয়েছিল, তারপরে আচ্ছা এর যেটা ইউনিক ব্যাপার, এর ক্রস সেকশনটা ক্লোভার লিফের মতো, ঠিক আছে? ক্রস সেকশনটা ক্লোভার লিফ, দিস ইজ ক্লোভার লিফ প্যাটার্ন, ঠিক আছে? ক্লোভার লিফ প্যাটার্ন এটাই বলে। ইউজ করা হয় কি মোস্ট কমনলি যেটা আগে আবিষ্কার হয়েছে, এটা শ্যাফট লিভারের জন্য, আর কোনো ফ্র্যাকচারে ইউজ করা হয় না, বাট দিস ইজ অবসোলেটেড। বাইপোলার প্রসেসিস, ঠিক আছে? কোথায় ইউজ করা হয়? নেক অফ ফিমার ফ্র্যাকচার, বাইপোলার প্রসেসিস, বাইপোলার প্রসেসিস, ঠিক আছে? ইউজড ইন নেক অফ ফিমার ফ্র্যাকচার। বাইপোলার প্রসেসে কি কি পার্ট থাকে? এর একটা স্টেম, নেক, হেড, ঠিক আছে? স্টেম থাকে, নেক থাকে আর হেড থাকে। এটা অ্যাকচুয়ালি শেল, এর নিচে হচ্ছে হেডটা আছে, হেডটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে শেলটা, এটা নেকটা, এটা শ্যাফটটা, ঠিক আছে? বাইপোলার এটা অ্যাকচুয়ালি মডিউলার বাইপোলার প্রসেস, দু রকমের নয়, ফিক্সড আর মডিউলার। যদি ফিক্সড হয় তাহলে এটা আর নড়ে না, বুঝলি তো? পুরো সিস্টেমটা একসাথে আছে। আর মডিউলার যেটা হয়, মডিউলারের হচ্ছে শ্যাফটটা আলাদা করে পাওয়া যায়, নেকটা আলাদা পাওয়া যায়, শেলটা আলাদা পাওয়া যায়, হেডটা আলাদা পাওয়া যায় পরে করে, ঠিক আছে? মডিউলারে কি, মডিউলারে আমরা আগে শ্যাফটটা ঢুকি, তারপর নেকটা অ্যাটাচ করি, তারপর শেলটা। এই কাজের ক্ষেত্রে মডিউলার ইউজ করে। ধরে নেন কম্পারেটিভলি ইয়াঙ্গার 50-55 বছর বয়সে নিক অফ ফিমার হয়েছে, তাদের ক্ষেত্রে মডিউলার ইউজ করে। এবার 68-70 বছরের বয়স্ক মহিলা বা খুব বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে খুব একটা আরো এর মতো বেশি গুরুত্বপূর্ণ নয়, তাদের ক্ষেত্রে আমরা ফিক্স করে দিই, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। ফিক্সড আর মডিউলারে ফিক্সড একটু আরো একটা কম থাকে, মডিউলারে হচ্ছে মুভমেন্টগুলো একটু বেশি পাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে বাইপোলার, যেটা কমনলি আমরা এখন ইউজ করি। আগে একটা ওল্ড আউটডেটেড ভার্সন ছিল, তখন নেক অফ ফিমারে এটা ইউজ করা হতো। অস্টিন মোর বাইপোলার প্রসেস, বাইপোলার না, অস্টিন মোর প্রসেস, অস্টিন মোর, MOORE, দুটো ও দুটো গোল, ঠিক আছে? ইজিলি মাথায় রাখতে পারে। হ্যাঁ, অস্টিন মোর, AUSTIN MOORE, অস্টিন মোর, ঠিক আছে? দুটো গোল। এটাও নেক অফ ফিমারে ইউজ করা হতো, খুব একটা এখন করা হয় না। এটা মেইনলি এল্ডারলি পপুলেশনের ক্ষেত্রে, যদি তোর কাছে বাইপোলার না থাকে, ফিক্স বাইপোলার, তাহলে তুই এটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারিস। এবার নেক অফ ফিমারের মানে বইতে পড়ে নিস, ক্লাসিফিকেশন অফ নেক অফ ফিমারটা খুব ইম্পর্টেন্ট। নেক অফ ফিমারের কমপ্লিকেশনস কি কি হতে পারে, ঠিক আছে? মোস্ট কমন যেটা কমপ্লিকেশন হয় অবশ্যই অ্যাভাসকুলার নেক্রোসিস, ঠিক আছে? তাছাড়া হচ্ছে যদি নেক অফ ফিমারের সাথে ফ্র্যাকচার ডিসপ্লেসমেন্ট থাকে, তাহলে অনেক সময় সায়াটিক নার্ভ ইনজুরি হতে পারে, ঠিক আছে? খুব একটা নিউরোভাস্কুলার ডেফিসিট নেক অফ ফিমারে হয় না, অনেক সময় সেপ্টিক সিকুয়ালি অফ কোনো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, সিকুয়াল বোন সিস্ট, অ্যানিউরিজমাল বোন সিস্ট, তার উপর ফ্র্যাকচার হলো কি নেক অফ ফিমার হলো, তাহলে অনেক সময় ইনফেক্টেড কেস হতে পারে। ব্যাপার আসলে বলি, নেক অফ ফিমারের ক্লাসিফিকেশন বলতে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, পাওয়েল ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে গার্ডলাইন ক্লাসিফিকেশন, গার্ডেন ক্লাসিফিকেশন, ঠিক আছে? এই একটা ক্লাসিফিকেশন ভালো করে করতে হবে। অ্যানাটমিক্যাল ফর এক্সাম্পল বুঝে দিই, এখন নেকের তিনটা পার্ট নিয়ে যেতে হবে, তিনটা পার্ট। একটা হচ্ছে তো
মানে এই তিনটা সেগমেন্টে করা হয়। এই হেডটা রয়েছে, এই নেকটা রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে বেসি সার্ভাইকাল, ঠিক আছে? বেসি সার্ভাইকাল, ঠিক আছে? ট্রান্স সার্ভাইকাল, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি ইন্টারট্রকেন্টারিক লাইন বরাবর, ঠিক আছে? এই তিনটে পার্ট রয়েছে। সব থেকে খারাপ যেটা হচ্ছে যত টুয়ার্ডস দ্য হেড সাইডে থাকবে। ফর এক্সাম্পল বেসি সার্ভাইকাল নেক অফ ফিমার ফ্র্যাকচার, ঠিক আছে? বেসি সার্ভাইকালের সব থেকে বড় সমস্যাটা যেটা হয়ে থাকে, এখানে যে ভেসেলসগুলো গেছে, এখানে হচ্ছে তোর যে ফিমোরাল আর্টারির যে কোলাটেরাল ব্রাঞ্চেসগুলো রয়েছে, অ্যান্টিরিয়র পস্টেরিয়র সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি যেগুলো রয়েছে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, তারা হচ্ছে এখানে অ্যানাস্টোমোসিসটা বিল্ড করেছে। যত প্রক্সিমালি হবে এই নেক অফ ফিমার ফ্র্যাকচারটা, তত এই ভেসেলের তো ইনজুরিটা বেশি চান্স থাকে, এবং ভেসেলের ইনজুরির চান্স বেশি যেহেতু ওখানে রয়েছে, তাই এই পোর্শনটা অ্যাকচুয়ালি ব্লাড সাপ্লাইটা ডিপ্রাইভ হচ্ছে, ঠিক আছে? এবং যত প্রক্সিমালি যাচ্ছে তত চান্স অফ এভিএন বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো ওই জন্য এই সার্ভাইকাল নেক অফ ফিমার ফ্র্যাকচার খুব খারাপ জিনিস। দিস ইজ ম্যালেট, ঠিক আছে? না হ্যামার বলে, হ্যামার বলবি না, ম্যালেট বলবি, ঠিক আছে? যে কোনো তো ওটিতে আমাদের এটাই কাজ, মানে হাড় ভাঙা আর ফিট করা। তো অনেক সময় নেলগুলো যখন ঢুকতে চায় না, তখন হ্যামার মেরে ঢোকানো, ম্যালেটের কাজ এটাই। আচ্ছা, এবার হচ্ছে দিস ইজ অস্টিওটম অ্যান্ড দিস ইজ চিজেল। দেখতে একই লাগছে, বাট ডিফারেন্সটা বলে দিই। অস্টিওটমের ক্ষেত্রে এই যে অ্যান্টিরিয়রলি যেটা দেখছি স্ল্যান্ট রয়েছে এখানে নিচের অংশে, এদিকেও রয়েছে নিচে, মানে এই হচ্ছে, ঠিক আছে? অস্টিওটমের স্ল্যান্টটা এই থাকবে। চিজেলের ক্ষেত্রে একদিকে থাকছে, মানে এই, ঠিক আছে? অস্টিওটমের ক্ষেত্রে এই থাকে, তো চিজেলের ক্ষেত্রে এই জিনিসটা থাকছে। দুজনেরই একই কাজ। আমরা অ্যাকচুয়ালি অস্টিওটমটা হচ্ছে বোন গ্রাফট নেওয়ার সময় ধরে কোথাও ফ্র্যাকচার করে ওখান থেকে বোন গ্রাফট ভাঙছি, বোন অস্টিওটমি করছি। অস্টিওটমি ধরে করে একটা সাইডে ওল্ড ফ্র্যাকচার আছে, আমরা ভেঙে দিয়ে সেই জায়গাটাতে ফ্রেশনিং করছি, তখন অস্টিওটম ইউজ করছি। চিজেল হচ্ছে কোনো জায়গা থেকে বোন গ্রাফট উঠাতে হেল্প করে। যেই সাইডটা তো ধরে স্ল্যান্টিং রয়েছে, ওটাকে এরকম বোন সাইডে ঢুকিয়ে আমরা এরকম করে হ্যামার দিয়ে এরকম করে উঠিয়ে এখান থেকে বোন টিস্যুটা বা ক্যান্সেলাস পার্ট অফ বোনটাকে উঠাচ্ছি, তখন আমরা চিজেলটা ইউজ করছি, মানে বোনটাকে অ্যাকচুয়ালি উঠানোর জন্য হেল্প করে। আর এটা হচ্ছে পুরো একটা ভাঙার জন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে আচ্ছা কে ওয়্যার, যেটা দেখেছিস কে ওয়্যার, এটা হচ্ছে স্টেনম্যান পিন, ঠিক আছে? এটা হচ্ছে স্টেনম্যান পিন। ডিফারেন্স কি করে বুঝবি? কে ওয়্যারে কি ছিল? কে ওয়্যারের দুই দিকেই দেখ টিপটা রয়েছে, ঠিক আছে? স্টেনম্যান পিনের ক্ষেত্রে একদিকে টিপ রয়েছে, কিন্তু একদিক দেখ স্লটেড, ঠিক আছে? স্টেনম্যান পিন কোথায় ইউজ করা হয়? ইন কেস অফ স্কেলেটাল ট্র্যাকশন। কোনো একটা ফ্র্যাকচার রয়েছে, পেশেন্টের ফ্র্যাকচার, তুই পেশেন্টকে ভর্তি করলি, সঙ্গে সঙ্গে তো ওটি করবি না, কিন্তু পেশেন্টের ফ্র্যাকচারটা যাতে আর ডিসপ্লেসমেন্ট অবস্থায় না থাকে, ধরে শ্যাফট ফিমার রয়েছে, ওভারল্যাপ হয়ে গেছে, তো এই হচ্ছে ডিস্টালি এই হাই টিবিয়াতে ট্র্যাকশন দিলি, মানে এই পিনটাকে টিবিয়া দিয়ে বোল্ট ড্রিল করে এই পিনে ঢুকিয়ে দিলি এবং ওখান থেকে ওজন ঝুলিয়ে দিলি, তাহলে টেনশনের চলে ফিমারটা এই লাইনে চলে আসবে, দিয়ে এই অবস্থায় পেশেন্ট ওয়ার্ডে অ্যাডমিট, ঠিক আছে? তো স্টেনম্যান পিনের কাজ স্কেলেটাল ট্র্যাকশনে। দিস ইজ কল্ড ডেনহ্যাম পিন, ঠিক আছে? একই কাজ, স্কেলেটাল ট্র্যাকশনে ইউজ করা হয়। এর হচ্ছে সেরেশনটা, এর কোনো স্টেনম্যান পিনে কোনো সেরেশন নেই, কিন্তু এর ক্ষেত্রে সেন্টারে সেরেশন ইউজ করে। কেন ইউজ করে? সিম্পল ইজি জিনিস। যত ওল্ড ফ্র্যাকচার, মানে বয়স্ক যত হবে, যাদের বোনে হোল্ড থাকবে না, স্টেটমেন্ট পিন সহজে হোল্ড থাকবে না, তাই এখানে আমরা সেরেশন রেখেছি যাতে ইয়াং ওল্ড অস্টিওপোরোটিক বোনে এই সেরেশনটাই অ্যাঙ্কার করে রাখতে পারে, সেজন্য আমরা স্টেটমেন্ট পিন ইউজ করি। এই ধরে 50-60 বছরের দেবে, যদি এবার শ্যাফট ফিমার কি ইয়াংদের ক্ষেত্রে হয় 26-27 বছর, আমরা স্টেটমেন্ট করি। এবার ধরে যার ইন্টারট্রকেন্টারিক ফ্র্যাকচার রয়েছে বা ডিস্টাল ফিমার ফ্র্যাকচার রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এই ডেনহ্যাম পিনটা ইউজ করি, কারণ ওরা বয়স্কদের ক্ষেত্রে হয়, ঠিক আছে? এটা হচ্ছে শ্যান্স পিন, SCHANZ, শ্যান্স পিন। এর ক্ষেত্রে সেরেশনটা প্রক্সিমালি টিপে থাকে আর এখানে স্লট থাকে, ঠিক আছে? এটা কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? আমরা যখন এক্সটার্নাল ফিক্সেশন করি, মানে এক্সটার্নাল ফিক্সেশন করে বোঝাই, ধরে কোনো একটা বোন ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচারের সাথে ওপেনিং রয়েছে, মানে টিবিয়া ফ্র্যাকচার হয়েছে, টিবিয়ার সাথে এখানে তোর বোন এক্সপোজ হয়ে আছে, সফট টিস্যু এক্সপোজ হয়ে আছে, তো আমরা ইমিডিয়েটলি পেশেন্টের ডেফিনেটিভ যেটা শ্যাফট টিবিয়া ফ্র্যাকচারে করি টিবিয়ার নেল, ওটা করতে পারছি না,
কিন্তু পেশেন্টের ফ্র্যাকচার ওভাবে রাখা যাবে না, তখন আমরা পেশেন্টের এক্সটার্নাল ফিক্সেশন করে দিই, বাইরে থেকে খাঁচা বানিয়ে রেখে দিই, ঠিক আছে, দিয়ে ওই জায়গাটা খোলা থাকে এবং আমরা ড্রেসিং করতে থাকি, ভ্যাক চালিয়ে কিছু করতে থাকি যতদিন না উডটা হিল না হচ্ছে। যেই আমরা দেখি উড হিল হয়ে গেছে তখন আমরা এক্সফিক্স খুলে দিয়ে পেশেন্টকে নেল করে দিই। তো ওই যে এক্সফিক্স করার সময় ইউজ করা হয় এই শ্যান্সপিডটা, এই শ্যান্সপিডটাই হচ্ছে বোনের মধ্যে গেঁথে রাখা হয়, ঠিক আছে, বোনের মধ্যে এবারে শ্যান্সপিড এরকম বোনে গেঁথে থাকে আর এরকম করে খাঁচা বানিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আর যেটা দিয়ে হোল্ড করা হয় এটাকে বলা হয় এটাকে ইউনিভার্সাল, দিস ইজ কল্ড এও রডস, ঠিক আছে, এটাই এও রড, এটাই হচ্ছে এই শ্যান্সপিড দিলি, শ্যান্সপিড দেওয়ার পর এই এক্সফিক্সটা বাইরে আছে। নেল যেটা ভিতরে করি আমরা এই একই জিনিসটাই এক্সটার্নাল ফিক্সেশন বাইরে এইভাবে ওটা কি ফ্র্যাকচারটা তো অ্যালাইন হচ্ছে না? ফ্র্যাকচারটা অ্যালাইন করছিস তুই, শ্যান্সপিড দিলি, শ্যান্সপিড দিয়ে তুই এও রড দিয়ে সিআরএমে দেখছিস ফ্র্যাকচারটা অ্যালাইন করা অবস্থায় টাইট করে দিচ্ছিস। মানে আমরা অ্যাকচুয়ালি এর সাথে একে টাইট করার জন্য একটা সিস্টেম আছে, পুরোটা নেই, তাই এগুলোকে আমরা বলি হচ্ছে যে ক্ল্যাম্প, ইউনিভার্সাল ক্ল্যাম্প, ঠিক আছে, পুরো পার্টটা এই যে পুরো পার্টটা, ঠিক আছে, এই ক্ল্যাম্পগুলো দিয়ে রডটা যায়, এই হচ্ছে ক্ল্যাম্পটা দিয়ে যায়, বুঝলি তো। আর এখানে টাইট করার জায়গা থাকে, এখান দিয়ে হচ্ছে আমরা শ্যান্সপিন গুলোকে লোড করি, ঠিক আছে, এই অবস্থায় থাকে। আমরা সিআরএমে দেখতে থাকি অ্যালাইনমেন্ট আসলে, যে অ্যালাইনমেন্ট আসে একজনের কাজ অ্যালাইনমেন্ট করা আর একজনের কাজ হচ্ছে স্প্যানার দিয়ে রেডি থাকা, টাইট করে দেওয়া, ওই অবস্থায় অ্যালাইনমেন্ট করে আমরা রেখে দেবো। এবার তুই সিরিয়াল ড্রেসিং কর, ইয়ে কর, কিছু অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন স্টিকগুলোর কাজ। আচ্ছা, যখন বললাম স্টেটমেন্ট বিটের কাজ হচ্ছে তোর ট্র্যাকশন দেওয়া, ঠিক আছে, ট্র্যাকশন তো ওখান থেকে ওজন ঝুলাতে পারবি না, দিস ইজ কল স্টিরাম, ঠিক আছে, এটা 10 অ্যাম্প পিন লাগানো আছে, ধরে নে 10 অ্যাম্প পিনটা পেশেন্টের পায়ের ভিতর দিয়ে এখান দিয়ে গেছে হাই টিবিয়া দিয়ে, ঠিক আছে, তারপরে ওর সাথে আমরা এটাকে লোড করি, ঠিক আছে, দিস ইজ কল স্টিরাম। এই স্টিরামের এখানে হচ্ছে আমরা ওজনটাকে বাটখারা দিয়ে ঝুলিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে স্টিরাম করা। অ্যাকচুয়ালি এর উপর একটা স্প্লিট দেওয়া হয়, ভোলার বাউন্ড স্প্লিট বলে, ঠিক আছে, এরকম একটা তো ব্রিজের মতো হয়, যার উপর পেশেন্ট পাটাকে এভাবে রাখে, ট্র্যাকশনটা এখান দিয়ে আছে, এই যে এইভাবে ধরলো আর এখান দিয়ে দড়িয়ে নিয়ে এভাবে ঝুলিয়ে দেওয়া হবে, একদম পুলিশ সিস্টেম ফিজিক্সে, ঠিক আছে, ওই অবস্থায় ওজনটা ঝুলিয়ে রাখা, এখান থেকে তো ডাইরেক্ট ঝোলানো যায় না, আমরা এই স্টিরাম দিয়ে ঝুলি, স্টিরাম, দিস ইজ প্লেট হোল্ডিং প্রসেস, ঠিক আছে, ইউটিলিটি, ফিমারের ফ্র্যাকচার হয়েছে, তুই প্লেট বসাচ্ছিস ফিমারে, ঠিক আছে, ফিমার শুদ্ধ, প্লেট শুদ্ধ, হোল্ড করে দেওয়ার জন্য এভাবে ধরে রাখা হয়, দিয়ে আমরা টাইট করে দিই, তারপর আরামসে তুই বের করে দিই, এটা ওই প্লেট হোল্ডিং। ফিমার প্লেট দুটো একসাথে ধরবে। আরেকটা হয় বোন হোল্ডিং, যেটাতে এরকম থাকে না, ওর ক্ষেত্রে এটা আর এটা দুটোই হচ্ছে এরকম খাঁচকাটা থাকে, ঠিক আছে, বোন হোল্ডিং ফরসেপ বা ক্রোকোডাইল ফরসেপ বলে একটা, প্লেট হোল্ডিং ফরসেপ বলে, ঠিক আছে। দিস ইজ এসএস ওয়্যার, স্টেনলেস স্টিল ওয়্যার, ঠিক আছে, এই ওয়্যারের কাজ কি বল জানিস? আচ্ছা, এটা ইউজ করা হয় থাকে টেনশন ব্যান্ড ওয়্যারিং। কোথায় কোথায় হোয়াট ইজ টেনশন ব্যান্ড ওয়্যারিং? টেনশন ব্যান্ড ওয়্যারিং ধরে নে যেখানে যেগুলো বোন ফ্র্যাকচার, মানে যেগুলো বোন ফ্র্যাকচার আমাদের যে কোনো, ফর এক্সাম্পল যদি বলি ওলিগ্রান ফ্র্যাকচার, প্যাটেলা ফ্র্যাকচার, ম্যালিওলাস ফ্র্যাকচার, এই ফ্র্যাকচারগুলোতে কি হয়, এই ফ্র্যাকচারগুলোতে ফ্র্যাকচারের দুটো সারফেস হচ্ছে, মানে কোনো একটা বোনের দুটো সারফেস হয়, একটা হচ্ছে টেনসাইল সারফেস, একটা হয় কম্প্রেসিভ সারফেস। টেনসাইল সারফেসে যেটা হয়, ফর এক্সাম্পল প্যাটেলায় যদি বলি, প্যাটেলার উপরে থাকে কোয়াড্রিসেপস টেন্ডন, নিচে থাকে হচ্ছে প্যাটেলার টেন্ডন। এবার প্যাটেলার যেটা টুয়ার্ডস দ্য ফিমারের দিকে যে সারফেসটা থাকে ওটা হচ্ছে কম্প্রেসিভ সারফেস, যেটা বাইরের দিকে থাকে ওটা টেনসাইল সারফেস। সাপোজ প্যাটেলার ফ্র্যাকচার হলো, প্যাটেলা এভাবে খুলতে শুরু করে, ঠিক আছে, কম্প্রেসিভ সারফেসটা আমার দিকে আছে, ঠিক আছে, টেনসাইল সারফেসটা বাইরের দিকে আছে। এই টেনসাইল সারফেসটা কোয়াড্রিসেপস আর প্যাটেলার টেন্ডনের ফুলের চোটে এরকম ভাবে খুলতে শুরু করে, ঠিক আছে। এবার তোর যেটা কাজ হবে, এই যে এসএস ওয়্যারটা ইউজ হয়, এর সাথে কে ওয়্যারও আমরা ইউজ করি, আমাদের কাজ হয় এই কে ওয়্যারটাকে এই সারফেস দিয়ে এন্ট্রি করাচ্ছি, দিয়ে এই সারফেস দিয়ে এদিক দিয়ে বার করে দিচ্ছি, এরকম দুটো কে ওয়্যার দিচ্ছি, দিয়ে এসএস ওয়্যারকে আমরা ওই কে ওয়্যারের উপর দিয়ে এরকম ফিগার অফ 8 করে টাইট করি, দিয়ে টাইট করতে থাকি, টাইট করতে থাকলে এটাই টেনশন ব্যান্ড ওয়্যার, তুই টেনশন দিচ্ছিস,
তোর এই যে টেনসাইল সারফেসটা এটাও কম্প্রেসিভ সারফেসে কনভার্ট হয়ে গেছে টু কনভার্ট the tensile forces into compressive forces is the principle of tension bend welding কোথায় কোথায় করা হয় এই ম্যালিওলাস ফ্র্যাকচার ওহিক্রারন ফ্র্যাকচার তারপরে প্যাটেলার ফ্র্যাকচার এই গ্রেটার ট্রকেন্টাল ফ্র্যাকচার ফিভারে এইগুলোতে টেনশন ব্যান্ড ওয়্যারিং করে ঠিক আছে ফিগার অফ এটা বুঝলি তো আমাদের তারপরে তো এই একটা জিনিস আছে জিজ্ঞেস করতে পারি এই ধরনের প্যাটেলার ফ্র্যাকচার হয়েছে ঠিক আছে এই দিকে হচ্ছে তো কম্প্রেসিভ সারফেস ঠিক আছে আর এটা হচ্ছে টেনসাইল ঠিক আছে এদিকে ধরে নে প্যাটেলার টেন্ডন আছে আর এদিকে কোয়াড্রিসেপস টেন্ডন আছে যখন ফ্র্যাকচারটা হচ্ছে এখান থেকে ধরে নে এখান থেকে অ্যান্টিরিয়র ফোর্সটা আসলো ফ্র্যাকচারটা এখানে বিল্ড হলো এইটা এদিকে চলে যাবে এটাও এদিকে চলে যাবে এই জায়গাটা ধরে নে ইনট্যাক্ট থাকছে ফ্র্যাকচারটা এভাবে খুলছে ঠিক আছে তুই এবার কে ওয়্যার দিবি সাপোজ এই যে যদি অ্যান্টিরিয়রলি দেখাই তোরে এই অ্যান্টিরিয়রলি হচ্ছে এই কে ওয়্যার দিচ্ছিস এই একটা কে ওয়্যার দিলি এই আরেকটা কে ওয়্যার দিলি ঠিক আছে দুটো কে ওয়্যার দিলি দুটো ফ্র্যাকচার হোল্ড করলি এবার ফিগার অফ 8 করা স্টার্ট করলি এই ফিগার অফ 8 করা স্টার্ট করলি ঠিক আছে এর নটটা ধরে নে বাইরে এই দিকে আছে এবার এখানে আমি টাইট দিতে স্টার্ট করলাম ঠিক আছে যেই টাইট দিতে শুরু করবি এই ফ্র্যাকচার লাইনটা ক্লোজ হতে শুরু করবে যেই ক্লোজ হতে শুরু করছে টেনসাইল ফোর্সটা এই যে টেনশনটা দিচ্ছিল যে কোয়াড্রিসেপস আর প্যাটেলার টেন্ডন ওর এগেইনস্টে আমি কাজ করে ওই জায়গাটাকে কম্প্রেশন করে দিস ইজ কল্ড টেনশন ব্যান্ড এগুলো হচ্ছে এই সমস্ত প্যাটেলার বোন প্যাটেলা যে সেসাময়েড বোনের ক্ষেত্রে খুব কমনলি ইউজ করা হয় তাছাড়া তোর এই জিটি টেটি যেগুলো বলতে এটা যদি মাল্টিপল ফ্র্যাগমেন্ট হয়ে যায় না কম্বিনেশনের ক্ষেত্রে আলাদা এটা টু পার্ট ফ্র্যাকচারের ক্ষেত্রে ইউজ করি প্যাটেলা দুটো ভাগে ভাগ হয়ে গেছে আলাদা ম্যালিওলাস দুটো ভাগে ভাগ হয়ে গেছে আলাদা বা তোর যেটা করলাম কি ওরিক্যাল যেই তোর দেখবি কম্বিনেশন হয়ে গেল তখন তোকে প্লেটিং আনতে হবে প্যাটেলার ক্ষেত্রে তো প্লেট খুব একটা পাওয়া যায় না প্যাটেলার প্লেট হয় প্যাটেলার হচ্ছে মাল্টিনেশন যেটা খুব মুশকিল এটা কিন্তু প্যাটেলার ক্ষেত্রে আমরা কি করি আমরা ওই যে যদি ধরে নিই এখানে কম্বিনেশন অনেক রয়েছে এখানে আরো ছোট 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 ফ্র্যাগমেন্ট রয়েছে তখন কি করি আমরা এই যে ফিগার অফ 8 করলাম তো এর সাথে একটা ইনসার্ট ক্লাস করে দিই মানে এই পুরোটাকে আবার আরেকটা তোর এসএস ওয়্যার দিয়ে সবাইকে মিলিয়ে মিশিয়ে জড়িয়ে আরেকটা টাইপ করে দিই তাহলে ফ্র্যাগমেন্ট গুলো ওর মধ্যে থেকে গেল আর টিবিডব্লিউর জন্য টেনশন ওয়্যারিং এর জন্য ফ্র্যাগমেন্ট গুলো যেটা মেইন দুটো ফ্র্যাগমেন্ট সেগুলোতে অ্যাপোজ হয়ে থাকলো আর এর সার্কাসের মধ্যে ফ্র্যাগমেন্ট গুলো ওই মেইন ফ্র্যাগমেন্ট গুলোর সাথেই থেকে আমরা ইনসার্ট ক্লাস করি এক্সেলগুলো দেখাবো বুঝতে পারবে এই হয়ে গেল আচ্ছা দিস ইজ কল্ড স্মার্ট ব্যান্ডেজ স্মার্ট ESMARCH স্মার্ট ব্যান্ডেজ এটার কাজ কি দিস ইজ অ্যাকচুয়ালি ইউজড অ্যাজ এ টুরনিকেট টু মেক ব্লাডলেস ফিল্ম কেন এই যে আমরা রেডিয়াস বা আলনা খুলতে গেলে বা টিবিয়া খুলতে গেলে অসম্ভব ব্লিডিং হবে কারণ ভেনাস ব্লাডগুলো ভেনাস ফুলের জন্য যখনই কাটতে শুরু করবে ভেনগুলো সুপারফিশিয়াল ভেনগুলো কাটতে শুরু করবে ব্লাড ফুল বিল্ড হবে আমার দেখতে অসুবিধা হবে ফ্র্যাকচার রিডাকশন করা সব সমস্যা ঠিক আছে তো আমরা তার আগে টুরনিকেট দিয়ে দিই টুরনিকেট দিয়ে দিলে কি হচ্ছে আমরা প্রক্সিমালি যে ব্লাড সাপ্লাইটা সেটাকে অফ করে দিচ্ছি যাতে আমরা এখানে ব্লাড সাপ্লাইটা যাতে না পাই এবং জায়গাটা ব্লাডলেস ফিল হবে তো এটা তো খারাপ জিনিস ব্লাড সাপ্লাই তো ইম্পেয়ার করা উচিত না খারাপ নয় আমাদের একটা লিমিট থাকে যেই টুরনিকেট পড়ে যায় আপার লিম্বের ক্ষেত্রে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লোয়ার লিম্বের ক্ষেত্রে 2 ঘন্টা আমরা ব্লাডলেস রাখতে পারি ঠিক আছে কোনো অসুবিধা নেই স্পার্টমেন্টে দেওয়ার সময় একটা টাইম বেশিক্ষণ ধরে গেলে টুরনিকেট পলসি হয়ে যায় ঠিক আছে টুরনিকেট পলসি হয়ে যখন তুই টাইট দিচ্ছিস নট অনলি ব্লাড সাপ্লাই ইজ কম্প্রোমাইজ নিউরোনাল সাপ্লাইও বন্ধ হচ্ছে ঠিক আছে পেশেন্টদের অনেক সময় টুরনিকেট মানে আমরা এখানে ফোরামে এখানে হচ্ছে এখানে টুরনিকেট করছি আমরা দেখেছি পোস্ট অফ পেশেন্টের রিস্টপ হচ্ছে এত রেডিয়াল নার্ভের উপর প্রেসার পড়েছে যে রিস্টপ হয়ে গেছে ঠিক আছে এগুলো খেয়াল রাখতে আর অতিরিক্ত যদি টাইম পিরিয়ড অবধি যদি চলে টুরনিকেট তাহলে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হয়ে পেশেন্টের আগামী বডি সকালে যদি গ্যাংগ্রিনেটেড প্রসেস হয়ে গেছে এটা হয়ে হচ্ছে পেশেন্টের পা কাটতে হয়েছে বেশিক্ষণ যদি ওটি চললে কি করতে টুরনিকেট করে দিতে হবে যেই তারা থাকে তো তাড়াতাড়ি কর বলতে থাকে স্যার কেন টুরনিকেট নিয়ে টেনশন ফ্র্যাকচার ভাই যাই হোক ফ্র্যাকচার তুই রিডিউস করে প্লেট বসিয়ে দিলি ঠিক আছে
বলতে পারিস "স্যার, একটু ভালো হতো একটু ভালো হতো", অত ফাইন অ্যাডজাস্টমেন্ট হয় না অর্থোপেডিক্সে। মেক শিওর যে এই ঘটনা কোথাও যাতে না হয়। এই হয়ে গেল দিস ইজ অ্যাকচুয়ালি ডেনিস ব্রাউন শু, এটা সিটিভিতে ইউজ করা হয়, ঠিক আছে? ডেনিস ব্রাউন শু সিটিএবি বাচ্চাদের ক্ষেত্রে ক্লাব ফুড এগুলো হয়ে থাকে। হুম। সেই ক্লাব ফুডের সময় ওই যে যে ভ্যারাসটা হয়ে থাকে কনজেনিটাল এইগুলো ভ্যারাস, ওর অ্যাগেনস্টে ভ্যালগাসে করা হচ্ছে, তাই জুতোগুলোই ওভাবে প্রেস করা হয়েছে। একটু 15 ডিগ্রি এক্সটার্নাল রোটেশনে এই জুতোগুলো থাকে, ঠিক আছে? ডিপেন্ড করে যতটা তোর ভ্যারাস আছে তার অ্যাগেনস্টে অতটা ভ্যালগাস প্রিন্ট করা, এগুলো মডিফাই করা যায় মানে বাচ্চার পায়ের কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে? কম বেশি বেশি কম করা যাচ্ছে। দিস ইজ নট ভেরি স্পেশাল, খুব একটা কিছু জিজ্ঞেস করা যাবে। আচ্ছা, দিস ইজ প্লাস্টার অফ প্যারিস, ঠিক আছে? ঠিক আছে, পিওপি যে কোনো প্লাস্টার স্ল্যাবে ইউজ করা হয়। আচ্ছা, তোদের এক্সট্রাগুলো